রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি অর্জনের হাতিয়ার। এটা মাহমুদুল হাসান কি লিখেছেন বলেন? স্যার লিখেছি political independence is a tools of achieving economic freedom. হ্যাঁ, ঠিক আছে। সীমান্ত রানী। সীমান্ত রানী। জি স্যার, লিখছি political freedom is a tool for economic Political liberation. independence is a Tool for economic liberation লিখছি স্যার, মুক্তি। ইমানসিপেশন বলতে পারেন না? ইমানসিপেশন বা ফ্রিডম, ফ্রিডম বলেন। So political independence is a tool to gain economic freedom. Political independence is a tool to gain economic freedom. Is a tool to gain economic freedom. Is a tool to require the economic freedom. This is sir. কি বলছেন? To require economic freedom. To acquire. Require. Require. Acquire হবে স্যার, acquire হতে পারে, acquire হতে পারে, gain হতে পারে। পরেরটা জুবাইর বলেন, অভাব অনটন যাদের চিরসঙ্গী তারা সুখ আহ্লাদ উপভোগ করতে পারে না। এটা লিখছি স্যার, the people who always live with want and crisis cannot enjoy felicity and delight. The people who always live with want and crisis তারপর cannot enjoy felicity and delight. হ্যাঁ, নাম্বার পাবেন, ফুল নাম্বারই পাবেন। The people burdened with want and crisis, the people who are burdened, হ্যাঁ হয়েছে আপনারটা, burdened with want and crisis, যাদের চিরসঙ্গী না, ফর দ্য এন্টায়ার পিরিয়ড অফ দেয়ার লাইফ, এটা থাকবে চিরসঙ্গী, ফর দ্য এন্টায়ার, এটা লিখছিলেন দেখেন তো, এন্টায়ার পিরিয়ড অফ দেয়ার লাইফ লিখছিলেন না স্যার, এটা লিখি না। তাহলে 50% নাম্বার পাবেন। এন্টায়ার পিরিয়ড অফ দেয়ার লাইফ, life cannot enjoy happiness and delight, cannot enjoy happiness and delight. স্যার লিখছি তো ওই জায়গায় ইটারনাল কম্পেনিয়ন। হ্যাঁ হবে, ইটারনাল কম্পেনিয়ন লেখা যাবে। স্যার হ্যাঁ বলেন। আমি লিখছিলাম স্যার, the people who permanently have want and crisis cannot enjoy dream and desire. Who permanently have want and crisis, they have want and permanently have want and crisis, হয়েছে, একটু সুন্দর হতে পারে। হ্যাঁ হয়েছে, নাম্বার পাবেন। তারপরটা শামীম বলেন, আমাদের দেশে কৃষকদের জন্য আরামায়েশে জীবন সুদূর করা হতো। স্যার এটা লিখেছি, লাইফ অফ কমফোর্ট এন্ড পিস ইজ এ ফার অ্যাওয়ে ফর দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ হবে, একটা দিয়ে দেন। দ্য লাইফ অফ ইজ এন্ড কমফোর্ট, দ্য লাইফ অফ ইজ এন্ড কমফোর্ট, লাইফ ইজ এন্ড কমফোর্ট ফর দ্য ফার্মার্স, for the farmers of our country, is a far cry, the Sir, life of, হ্যাঁ বলেন। আমি লিখেছি লাইফ অফ ইজ এন্ড কমফোর্ট ইজ ফার ক্রাই ফর দ্য ফার্মার অফ আওয়ার কান্ট্রি। হ্যাঁ হবে। সীমান্ত বলেন, সম্মুখ যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। Many freedom fighters attained martyrdom face-to-face gunfighting. Many freedom fighters attained martyrdom face-to-face gunfighting. কোনো প্রিপোজিশন লাগবে না, Martyrdom in face to face gun fighting,
সম্মুখ যুদ্ধে একটা একার আছে না, একটা ইন দিয়ে দেন। ইন ফেস টু ফেস গান ফাইটিং, ইন ফেস টু ফেস গান ফাইটিং। Many freedom fighters attained martyrdom in face-to-face gunfighting. সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি অংশ নিয়েছেন। হ্যাঁ, সীমান্ত বলেন। The president has taken part in the armed forces days parade. Now, in the March past, on the Armed Forces Day, in the March past, কুচকাওয়াজ, মার্চ পাস্ট শব্দটা থাকতে হবে, আপনি নাম্বার পাচ্ছেন না। জুবাইর বলেন। শামীম। স্যার আমি প্যারেড লিখেছিলাম। The in the president has participated in parade of armed force day. in the 50% নাম্বার পাবেন। in the March past. স্যার আমিও তো প্যারেডই লিখছি স্যার, প্যারেড লিখছি তো। আমি পেয়ে তো 50% নাম্বার পাবেন। in the March past on the Armed Forces Day. স্যার হ্যাঁ, আমি কুচকাওয়াজ জানি না তো, এটা একটু ভিন্নভাবে লিখছি। বলেন। আমি লিখেছি the president has taken part in the exhibition of military training of armed forces day. না, আমি যে এক্সিবিশন মিলিটারি ট্রেনিং না, শব্দটা হয়নি, আপনি নাম্বার পাচ্ছেন না। নেক্সট, গণতন্ত্র ও রাজতন্ত্র দুটি ভিন্নধর্মী শাসন ব্যবস্থা। মাহমুদুল হাসান। Democracy and monarchy are two different ruling systems. ঠিক আছে, ডেমোক্রেসি এন্ড মনার্কি আর টু ডিফারেন্ট রুলিং সিস্টেম। ইয়েস, ডেমোক্রেসি and monarchy Different ruling systems. two different ruling system. Monarchy, democracy and monarchy are two different ruling system. পদাতিক স্যার বাহিনী গভর্নিং সিস্টেম দেওয়া যায় না? না, রুলিং সিস্টেম, গভর্নিং না, রুলিং। স্যার সিস্টেমের সাথে কি কোনো এস হবে? টু ডিফারেন্ট রুলিং সিস্টেমস। হ্যাঁ, এস হবে। আচ্ছা, পরেরটা সীমান্ত। পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, সেনাবাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ইউনিট। The infantry and artillery is two important units of the army. আবার বলেন। একটা দিয়েছি আর দিয়েছি স্যার। প্রথমটা কি শব্দ লাগছেন? The infantry দি হবে না, কারণ কিন্তু এমনি প্রপার নাউন, দিটা বাদ দিয়ে দেন। ইনফ্যান্ট্রি এন্ড আর্টিলারি আর টু ইম্পর্টেন্ট ইউনিটস অফ দ্য আর্মি। ঠিক আছে, দিটা বাদ দিয়ে দেন। ইনফ্যান্ট্রি হ্যাঁ, ইনফ্যান্ট্রি এন্ড আর্টিলারি are two important units of the army. Infantry and artillery are two important units of the army. নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা জুবায়ের বলেন। Sir, it is a low quality political culture will not change overnight. লো পলিটিক্যাল বলে হবে, লো পলিটিক্যাল কালচার, লো পলিটিক্যাল কালচার will not change overnight. Low political culture will not change overnight. অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। আব্দুল্লাহ জুবায়ের। Sir, intellectual sir,
arbitrary, impartial, and incredible election is the precondition of democracy. ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল বলবেন। ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল elections are preconditions for democracy তো লেখেন free fair and credible elections free fair and credible elections Free, fair. and শব্দটা আনবেন 50% নাম্বার দিব free fair and credible elections are preconditions Free, fair. for democracy. Free, fair, and credible elections are precondition for democracy. স্যার এখানে সিঙ্গুলার যদি- দিয়ে করেছিলাম, হ্যাঁ সিঙ্গুলার দিয়ে করেছিলাম স্যার। ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইজ এ প্রিকন্ডিশন ফর ডেমোক্রেসি। হ্যাঁ তো পুরো রাখবেন, লেখেন নাই নাম্বার দেন। তবে ইলেকশন বলতে আসলে একটা সাধারণ ইলেকশন তো বুঝে না, অনেকগুলো ইলেকশন এখানে থাকে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন, অসংখ্য ইলেকশন থাকে, প্লুরাল করবেন। স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা দেশের প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। আব্দুল্লাহ জুবায়ের। আব্দুল্লাহ জুবায়ের। শামীম বলেন। জি স্যার, এটা হ্যাঁ, বলেন। অর্ধেক লিখছি স্যার। কি লিখছেন বলেন? স্যার, এটা কমপ্লিট করি নাই স্যার, অর্ধেক করে রাখছি। That to uphold the dignity of independence is the duty of every citizen of the country. ওই যে অবশ্য কর্তব্য আছে, এই যে বাউন্ড এন্ড ডিউটি, আপনি 50% নাম্বার পাবেন, একটা শব্দগত সমস্যা। এই যে বাউন্ড এন্ড ডিউটি ফর এভরি সিটিজেন অফ দ্য কান্ট্রি টু আপহোল্ড দ্য ডিগনিটি অফ ইন্ডিপেন্ডেন্স, টু আপহোল্ড দ্য ডিগনিটি of independence. To uphold the dignity of independence is a bounden duty. Is a bounden duty for every citizen of the country. For every citizen of the country. To uphold the dignity of independence is a bounden duty for every citizen of the country. স্যার টু আপহোল্ড এর অংশটুকু পরে নিয়ে গেলে প্রবলেম হবে? না, পরে লেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, মাহমুদুল হাসান বলেন, মায়ের রুগ্নতা যেমন শিশু সন্তানের অপুষ্টির কারণ হয়, তেমনই স্যার এটা লিখি নাই স্যার আমি। লেখেন নাই। সীমান্ত রায় কি না এটা স্যার, এত বড় লেখেন নাই। জুবায়ের। আমি স্যার একটু লিখছি যে as the morbidity of mother is the reason of child's malnutrition, so আর লিখি নাই স্যার। so এর communication দিলে সো দেওয়া যাবে না, এর যখন দিবেন অপর অংশে সো থাকবে না। আচ্ছা, শামীম কি লিখেছেন? স্যার এটা লিখতে পারি নাই স্যার। আচ্ছা, কোন জায়গায় লিখতে পারেন নাই? স্যার সাজাতে পারছি না, ওই যে যে এটা আসলে কিভাবে সাজাবো সেটাই বুঝতে পারছি না স্যার। কমপ্লেক্স সেন্টেন্স এস দিয়ে তো করতে হবে, তাই না? যেমন তেমন তেমন আছে যে স্যার, এই জন্য প্রবলেম হচ্ছে। এখানে এস দেখেন, আমরা এস দিয়ে দুই করি, বা যেমন তেমন এস না করে ওই তেমনই যেহেতু আছে ওইটা একটা কানেক্টরস ইউজ করেন, ওইখানে সিমিলারলি ইউজ করেন। প্রথমটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করেন, পরেরটা সিমিলারলি দিয়ে সিমিলারলি কানেক্টরস ইউজ করে লেখেন। যেমন দেখেন, ইলনেস অফ এ মাদার রেজাল্টস ইন চাইল্ডস ম্যালনিউট্রিশন। ইলনেস অফ এ মাদার results in child's malnutrition. দেখেন, illness of a mother results in child malnutrition. তারপর দেখেন similarly তেমনি similarly if a river loses her flow, similarly if a river loses her flow, if a river loses her flow, communication loses her flow, communication is hampered,
communication is hampered. Communication is hampered. Soil becomes barren. Soil becomes barren. Soil becomes barren. And nature becomes imbalanced. And nature becomes imbalanced. And nature becomes imbalanced. Illness of a mother results in child malnutrition. Similarly, if a river loses her flow, communication is hampered, soil becomes barren, and nature becomes imbalanced. স্যার হ্যাঁ বল। প্রথম বাক্যের পরে যেটা সেমিকোলন দিলেন ওটা দিয়ে কি বোঝানো হয়েছে মূলত? ওটা তো বোঝাচ্ছি যেখানে সেন্টেন্সটা শেষ করা যায় না। সেমিকোলন মানে একটা সেন্টেন্স শেষ আচ্ছা। করে নতুন সেন্টেন্স শুরু করলাম। অর্থাৎ এখানে ফুল স্টপ দিলেও হইতো নাকি? হ্যাঁ, বিষয়টা এখানে এরকম না? ফুল স্টপ দিলে হতো, হ্যাঁ। আচ্ছা। যেহেতু আমাদের দেশ সমতল, তাই উজান থেকে নেমে আসা প্রবাহ সমতলে নেমেই গতি হারায়। সীমান্ত। Sir, since our country is flat, the flow coming down from upstream loses তারপরে স্যার descent rate লুজেস loses তার নিজস্ব গতি হারায়, এর জন্য স্যার decrease rate. loses its speed in the plain land, 50% নাম্বার পাবেন। As our country is flat, স্যার প্লেন দিলে হবে না? প্লাটের জায়গায় প্লেন? হ্যাঁ হবে। As our আচ্ছা। country is flat, as our country is flat, flow coming from upstream loses its speed in the plain land, As our country is flat, flow coming from upstream loses its speed in the plain land. স্যার হ্যাঁ বলো। আমি লিখেছিলাম as our country is plain, the flow of the upper water loses speed in the plain land. The flow of upper water, flow from upper water, upstream বলবেন, 50% নাম্বার পাবেন। শব্দটা upstream হবে। Flow from upstream বলবেন। Flow coming from upstream. স্যার এখানে ফ্লো কাম ফ্রম আপস্ট্রিম দেওয়া যায় না? হ্যাঁ, এটা তো আপনি তো ই করলেন, ওই যে লুজেস ভার্ব করলেন, তাহলে এটা হবে পার্টিসিপল। কাম বললে হবে না, কোনো নাম্বার পাবেন না। এখানে ফ্লোটা এটা হবে নন ফাইনাইট ভার্ব। কামিং ফ্রম আপস্ট্রিম লুজেস ইজ স্পিড, কারণ লুজেসটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তাহলে এখানে কামিংটা হবে নন ফাইনাইট ভার্ব। এ কারণে নদী তার স্বাভাবিক ছন্দই হারায় না, অনেক সময় গতিপথ বদলে ভাঙ্গনের হবে, ভাঙ্গনের কারণ হয়। এটা রচনা কি লিখেছেন? স্যার আমি লিখিনি। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, সীমান্তকে বলছি। স্যার আমি লিখি না স্যার। লেখেন নাই। মাহমুদুল হাসান। স্যার আমি লিখেছি that is why the river do not lose its natural flow, sometimes it causes the erosion by changing its flow. কনজাংশন কই? সামটাইমস দুইটা ক্লজ ইউজ করলেন, কনজাংশন কোথায়? স্যার আমি ফ্লোর পরে ইয়া দিয়েছি, ফুল স্টপ দিয়ে দিয়েছি, এরপরে সামটাইমস দিয়ে নতুন করে শুরু করছি, দুইটা সেন্টেন্স করছি। স্যার এটা আমি একটু নট অনলি দিয়ে লিখেছিলাম স্যার। বলেন। স্যার লিখছি for this reason the river not only lost its natural flow but also is the reason of erosion changing path. But also causes, not only loses but also causes, 50% নাম্বার পাবেন। সেন্স ঠিক আছে। For this reason the river, হ্যাঁ বলেন। স্যার আমি লিখেছিলাম that is why river not only loses its natural current but also causes river erosion changing the course.
হ্যাঁ ঠিক আছে, চেঞ্জিং ফ্লোয়িং পাথ, ঠিক আছে, ফুল নাম্বার পাবেন। দ্য রিভার নট অনলি লুজেস নর্মাল ফ্লো, দ্য রিভার নট অনলি লুজেস নর্মাল ফ্লো but also causes erosion by changing flowing path, স্যার আমারটা কি হবে? না আপনারটা হবে না, দুইটা সেন্টেন্সে লেখেন, নাম্বার পাবেন না। নদী খননের কাজটি একটি অপরিহার্য বিষয় হিসেবে বিবেচনা করা উচিত, মাহমুদুল হাসান বলেন। So the work of river digging should be considered as a compulsory work. 50% নাম্বার দিব, কনসিডারের পরে এস বসে না, এস দেওয়া যাবে না। রিভার এক্সকেভেশন শুড বি কনসিডার্ড অ্যান ইনএভিটেবল টাস্ক, রিভার এক্সকেভেশন should be considered should be an inevitable task, an inevitable task দেখেন এখানে রিভার এক্সকেভেশন শুড বি কনসিডার্ড অ্যান ইনএভিটেবল টাস্ক। লাস্ট সেন্টেন্সটা, যদি জাতিসংঘের এক বিবৃতিতে বিশুদ্ধ পানির অধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে, তবু এখনো বিশ্বে প্রায় 11% মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা সম্ভব হয়নি। হ্যাঁ সীমান্ত বলেন। এটা লিখি নাই আজকে এটা আমাদের কোন জায়গায় লিখতে পারেন নাই বলেন তো? তো অলদো দিয়ে শুরু করতে হবে, তারপরে অলদো দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ প্রথম অংশটা সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট জাতিসংঘ স্যার। জাতিসংঘ সাবজেক্ট কি হবে? জাতিসংঘের সঙ্গে এর আছে, এটা জাতি কিভাবে সাবজেক্ট হলো? সাবজেক্ট কোনটা বলেন সীমান্ত, সাবজেক্ট কোনটা? ঘোষণা স্যার ঘোষণা করা হয়েছে স্যার, ঘোষণা ঘোষণা কিসের ঘোষণা? বিশুদ্ধ পানির অধিকার ঘোষণা করা হয়েছে। আচ্ছা এখানে বিশুদ্ধ পানির অধিকারের ঘোষণা, হ্যাঁ ঘোষণা করা হয়েছে মানব, এখানে বিশুদ্ধ পানির প্রবেশাধিকারকে আমরা বলতে পারি। ঘোষণাটা কিন্তু বলতে পারি এভাবে, দেখেন রাইট টু পিওর ড্রিঙ্কিং ওয়াটার এখানে ঘোষণা না, ঘোষণা সাবজেক্ট কি? ঘোষণা তো ভার্ব, ঘোষণা করা হয়েছে, ঘোষণা তো সাবজেক্ট না, ঘোষণা করা এটা তো ভার্ব। তার মানবাধিকার এটা তো স্যার এই জায়গায় জাতিসংঘের এক বিবৃতিতে বিশুদ্ধ পানি হ্যাঁ বলেন। মানবাধিকার ঘোষণা করা। আর এখন বলছে মানবাধিকার হিসাবে, ওটা তো এজ এর পরে যাবে, মানবাধিকার হিসাবে ঘোষণা, ওটা তো এজ এর পরে যাবে। তাহলে বিশুদ্ধ পানির অধিকার, এটা হলো সাবজেক্ট। বিশুদ্ধ পানির অধিকার, এটা হলো আমাদের সাবজেক্ট, বিশুদ্ধ পানির অধিকার। ইংরেজি কি? স্যার এই জায়গায় কে আছে? প্যাসিভ ভয়েসে হবে। হ্যাঁ প্যাসিভ ভয়েসে হবে, কে আছে? হ্যাঁ বিশুদ্ধ গুড, পানির এই তো চমৎকার, প্যাসিভ ভয়েসে হবে। হ্যাঁ প্যাসিভ ভয়েসে হবে, চমৎকার। এখন কোন টেন্সের প্যাসিভ ভয়েস হবে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস হবে। তাহলে বিশুদ্ধ পানির অধিকার ইংরেজি কি? The right to pure drinking water. the right of pure drinking water. Although দ্বারা দেখেন, although তারপরে সাবজেক্ট হলো the right to pure drinking water, right to pure drinking water। দেখেন although এখন লেখেন, এখন শেষ করেন বাকিটা, শেষ করেন। although the right to pure drinking water, এখন শেষ করেন, 2 মিনিট সময়।
হ্যাঁ সীমান্ত বলেন কি লিখলেন? স্যার হুম এটা তো আচ্ছা বলি তো, although the right to pure drinking water has been announced as a human right, হ্যাজ বিন আছে যাই, হ্যাজ বিন অ্যানাউন্সড বলবো না ডিক্লেয়ার বলবো? declared Sir, declared. declared হ্যাঁ ঘোষিত ফলাফল ঘোষণা করা, জানিয়ে দেওয়া, সেটা অ্যানাউন্স। এখানে হ্যাজ বিন declared as human right, as human, তারপর কি লিখছেন? ইন স্টেটমেন্ট না, জাতিসংঘের বিষয়, জাতিসংঘের কি, জাতিসংঘের এক briefing. বিবৃতিতে, in a statement of the United Nations, of the United Nations, of the United Nations, তারপর স্যার এটা এরপরে তো স্যার দেখতেছি টু আসে, টু দিয়ে কি হবে? টু এনশিওর দ্য পিওর ড্রিঙ্কিং ওয়াটার। না পরে তো বলছে নিশ্চিত এখনো করা যায়, স্যার। বিশ্বে প্রায় 11% মানুষের বিশুদ্ধ পানি নিশ্চিত করা যায়নি। এই অংশে আরেকটা ক্লজ আসবে না? এল দিয়ে দো দিয়ে যদি শুরু করছেন, তাহলে এই অংশে দুইটা ক্লজ হবে না, এখানে একটা ক্লজ শেষ হলো। আপনার একটা ক্লজ শেষ হয়ে গেল, আরেকটা ক্লজ লাগবে না? জি স্যার, আরেকটা দ্য ক্লজের পিওর সাবজেক্ট ড্রিঙ্কিং কি? ওয়াটার। আরেকটা ক্লজের সাবজেক্ট কি বলেন? স্যার আমি তো পাচ্ছি বিশুদ্ধ পানি। হ্যাঁ তাহলে পিওর বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার অ্যাবাউট 11% অফ পিপল, হ্যাঁ 11% লোকজনের জন্য, ক্যান নট বি পসিবল, সম্ভব হচ্ছে না। কেন মিললো না এখানে? মাহমুদুল হাসান পরে কি লিখছেন? এটাই তো স্যার আমি লিখেছি pure drinking water could not be ensured for 11% people of the world. হ্যাঁ পিওর ড্রিঙ্কিং ওয়াটার কুড নট বি এনশিওরড, হ্যাঁ হয়েছে। হ্যাঁ রচনা কি লিখছেন? স্যার আমি লিখেছি about 11% people of the world is deprived of getting pure water. হ্যাঁ লেখা যায়, সেন্স চলে আসে। হ্যাঁ এই তো হচ্ছে। হ্যাঁ ঠিক স্যার আছে, হ্যাঁ বলেন। আমি এর আগে শুরুতে আরেকটু ভিন্নভাবে করেছিলাম আপনি লেখার আগে। এখানে লিখেছিলাম although a statement of United Nations has declared the right of pure drinking water as a human rights, তারপর বাকিটুকু আবার অলদো কি লিখছেন? although a statement of United Nations has declared the right of pure drinking water as a human rights, প্রথম অংশটুকু আর কি। কাছাকাছি যায়, হ্যাঁ তারপর বাকিটুকু ঠিক আছে, বাকিটুকু সেম, মানে যেটা লিখছি ওইটাই। হবে। সেকেন্ড অংশটুকু একটু বলবো? দেখেন, হ্যাঁ this has not been possible to ensure, এরকম লেখা যেতে পারে, this has not been possible to ensure nearly no, this has not been possible to ensure pure drinking water pure drinking water এখানে for nearly 11% people of the world till now. Although the right to pure drinking water has been declared as human right in a statement of the United Nations, এখন দেখেন this has not been possible to ensure করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন যে 11% people, এখানে 11% people have yet to have 11% people are yet to be brought under this coverage. এখানে 11% people are yet to be brought under this, আর সুন্দর করতে চান এখানে লিখতে পারি আমরা যে অবলিক দিয়ে 11% people of the world are yet to be brought
under this coverage, under the coverage of pure drinking, under the coverage of pure drinking, under the coverage of pure drinking water. হ্যাঁ দেখেন 11% of people could not be brought under the coverage of pure drinking are yet to be brought, এখন আনা যায়নি, এখন আনা বাকি। এখানে এখানে আমরা লিখতে পারি আর yet to be brought, এগুলো লেখেন। আরো বেশি সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার। লেখেন। হ্যাঁ বলেন। বাংলা বাক্যে যখন এই যে নিশ্চিত করা সম্ভব হয়নি, হ্যাঁ এই ধরনের বাক্যগুলো থাকে তখন ক্যান দিয়ে করব না অন্য কিছু দিয়ে করব, মানে এটা একটু কনফিউশন তৈরি হয়। আমি করতে গেলে কনফিউশন তৈরি এখানে করা যায় না, এখন আনা যায়নি, এখানে ইয়েট দিলে যেমন ভালো সব সেন্সটা আসে। 11% of people of the world, দেখেন সবচেয়ে এক্সাক্ট সেন্স এটার মাধ্যমে আসে, of the world আর ইয়েট টু বি বর্ড, মানে এখন আনার বাকি আর কি, ইয়েট দিয়ে করতে পারেন। এটা সেন্স অনুযায়ী যখন যেটা আসে অর্থ অনুযায়ী করতে হবে। ইয়েট টু বি বর্ড দেখেন আন্ডার দ্য কাভারেজ অফ পিউর ড্রিঙ্কিং ওয়াটার, কারণ আপনার কাজ হলো সেন্সটা ধরতে পারেন। আচ্ছা, তাহলে 11% of people of the world are yet to be brought under the coverage of pure drinking water. হ্যাঁ স্কোর করেন। স্যার সীমান্ত রায় 19। সীমান্ত রায় 19। স্যার আমি একটু পরে জয়েন করেছিলাম তো 2 নম্বরটা একটু বলতাম স্যার। স্যার স্যার এটা লিখেছিলাম দোজ হু হ্যাভ ওয়ান্টন ক্রাইসিস অ্যাজ এভার কম্পানিয়ন ক্যান নট এনজয় হ্যাপিনেস অ্যান্ড ডিজায়ার। হ্যাঁ নাম্বার পাবেন। হ্যাঁ মাহমুদুল হাসান। স্যার 24। স্যার জুবায়ের 14। জুবায়ের 14। আমিন। শামিম। স্যার আমার 26। হ্যাঁ জুবায়ের ব্যতীত সবাই পাস করেছে, জুবায়ের একটু পাস হয়নি, একটু কম আছে আর কি। হ্যাঁ সীমান্ত ভালো হয়েছে 19। সীমান্তর এখানে একটা স্টেবল স্কোর হচ্ছে, যেটা 60% এক্সিড করে গেছিল, 60% হয়ে গেছে আর কি এখন, এটা একটা পজিটিভ সাইন। শুধু সবাই 60% ক্রস করে চলে গেছে এখন, জুবায়ের শুধু একটু পিছনে আছে আর কি। মানে অনেকদিন পরে এসে স্কোর গুলো এখন হচ্ছে আর কি। হ্যাঁ অনেকদিন পরে এসে ভালো একটা স্কোর হচ্ছে। এবারে এখন তো ধরতে পারি, হ্যাঁ এখন একটা সেন্টেন্স দেখলে ধরতে পারি যে এটারে এই কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই বড় সেন্টেন্স গুলো একটু চিন্তা করতে হবে, একটু পড়ার জন্য 10 মিনিট সময় নিয়ে চিন্তা করেন। যদি এখানে এত সময় পাবেন না, হ্যাঁ আপনি ট্রাই করতে থাকেন। হ্যাঁ দু একটা সেন্টেন্স আমি বলছি সবগুলো সেন্টেন্স পারতে হবে বিষয়টা এরকম না, কিন্তু আপনাকে 60% পারতে হবে, অর্থাৎ 10টা সেন্টেন্সের মধ্যে 6টা সেন্টেন্স পারতে হবে। এটা না পারলে হবে না, এটা খেয়াল রাখতে হবে। 10টার মধ্যে 10টাই পারতে হবে বিষয়টা এরকম না, 10টা পারলে অনেক ভালো, কিন্তু ওই লেভেলের এফিসিয়েন্সি অ্যাটেইন করতে গেলে অনেক সময় লাগবে। যেরকম 12টা লিখছি স্যার, 3টা লিখিনি। হ্যাঁ, 12টা লিখছি এর মধ্যে স্যার। ওটাই করবেন, যেটা লাগবে ভালো, যেটা লাগবে না কঠিন বাদ রাখবেন, পরে সময় পেলে ওটা করবেন। আচ্ছা আজকে লেটার টু দ্য এডিটর আপনাদের দেখাবো না। দেখেন লেটার টু দ্য এডিটর আমরা বিশেষ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আগেই বলেছি।
যেটা বিসিএস পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এটা দুইটা ভাগে শিখবো, দুই ভাবে পরীক্ষায় আসে লেটার টু দ্য এডিটর। একটা হলো পাবলিশড আর্টিকেলের উপর, আর একটা হলো নন পাবলিশড আর্টিকেলের উপর। এখন দেখেন, এখানে লেটার টু দ্য এডিটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো পত্রিকায় প্রকাশিত কোনো নিউজ আইটেম, আর্টিকেল, ফিচারের উপর ফিডব্যাক অথবা রিয়াকশন জানিয়ে তা প্রকাশ করার জন্য কোনো পত্রিকার এডিটরকে অনুরোধ জানানো। অর্থাৎ একটা নিউজ অলরেডি প্রকাশিত হয়েছে বা আর্টিকেল বা ফিডব্যাক প্রকাশিত হয়েছে, সেটার উপর আপনার রিয়াকশন জানিয়ে, সেটার উপর আপনার ফিডব্যাক বা রিয়াকশন জানিয়ে একটি লেটার লেখা, সেটা একটা এক ধরনের লেখা। আরেকটা হলো অপরটি লেটার টু দ্য এডিটর, হলো সমসাময়িক কোনো বিষয় বা সমস্যা নিয়ে কোনো আর্টিকেল, ফিচার বা লেটার লিখে তা পত্রিকায় প্রকাশের অনুরোধ করা হয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটি কনসার্ন। আমরা এই লেসনে, আমাদের বইয়ের লেসন 27-এ, অর্থাৎ বইয়ের লেসন 27-এ শিখবো কিভাবে পাবলিশ নিউজ আইটেম, আর্টিকেল, ফিচারের উপর ফিডব্যাক বা রিয়াকশন লেটার লিখতে হয়। আর লেটার লেসন 28-এ কিভাবে প্রবলেম, প্রসপেক্ট রিলেটেড লেটারগুলো লিখতে হয় সেটা দেখবো। আচ্ছা, এখন দেখেন, প্রথম কথা হলো যে তার আগে আপনাকে প্রশ্ন থেকে বুঝতে হবে কোন ধরনের লেটার আপনাকে লিখতে বলা হয়। এটা কি পত্রিকায় প্রকাশিত হয়েছে না হয়নি। যেহেতু বিসিএস পরীক্ষায় রিডিং প্যাসেজ থাকবে, সবাই মনে করতে পারে যে একটা লেটার প্রকাশিত হয়েছে। রিডিং প্যাসেজ থাকলে কিন্তু প্রকাশিত হয়েছে এটা বোঝা যাবে না। যদি কোশ্চেনে এরকম লেখা থাকে, দেখেন এখানে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এই কথাটুকু যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। যদি লেখা থাকে রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য আর্টিকেল অথবা নিউজ বা ফিচার অ্যাপিয়ার্ড, এই অ্যাপিয়ার্ড কথাটা যখন বলা থাকবে তখনই বুঝতে হবে যেটা পত্রিকায় প্রকাশিত হয়েছে। অ্যাপিয়ার্ড ইন, অ্যাপিয়ার্ড লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যেটা পাবলিশড আর্টিকেল, অর্থাৎ অলরেডি পত্রিকায় প্রকাশিত হয়েছে আর্টিকেলটি, ফিচারটি বা ডকুমেন্টটি। এটার উপর আপনাকে ফিডব্যাক লেটার লিখতে হবে। যেহেতু এটা পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল, কাজে এখানে কিন্তু আপনার বলতে হবে যে আপনি তার পত্রিকায় অমুক পেজে অমুক তারিখে একটা আর্টিকেল পড়েছেন এই বিষয়টার উপরে। তো সেই বিষয়ের উপর আপনার কিছু রিয়াকশন বা ফিডব্যাক আছে, মানে পড়েছি এই কথাটা বলতে হবে। কিন্তু যদি অ্যাপিয়ার্ড কথাটা না থাকে, কিন্তু আপনি যদি লেখেন যে পত্রিকায় প্রকাশিত হয়নি, কিন্তু আপনি বলছেন যে অমুক তারিখে আপনার অমুক পত্রিকা অমুক পেজে আমি একটা আর্টিকেল পড়েছি এই বিষয়টার উপর, তাহলে বুঝতে হবে যে আপনি কোশ্চেন বুঝতে পারেননি। কোশ্চেন বুঝতে না পারলে পুরো সময়টা আপনি যেটা লিখলেন আপনি নাম্বার পাবেন 0। কোশ্চেন যদি বুঝতে না পারেন, এখানে যে 20-25 মিনিট যাই লেখেন আপনি কোনো নাম্বার পাবেন না, কারণ আপনি কোশ্চেনই বোঝেন নাই। কোশ্চেন না বুঝলে আনসার লিখলে সবসময় ইট উইল রেজাল্ট ইন এ বিগ 0। এখন আমরা এই লেটার টু দ্য এডিটর লেখার জন্য বিসিএস পরীক্ষায় সময় পাবো হলো 25 মিনিটস। লেটার টু দ্য এডিটরের জন্য আপনি সময় পাবেন 25 মিনিটস। এখন 25 মিনিটসে আপনি কয় পেজ লিখতে পারেন বলেন তো মাহমুদুল হাসান? স্যার যদি আগে থেকেই জানা থাকে যেমন রচনার ক্ষেত্রে, সেক্ষেত্রে 25 মিনিটসে প্রায় 4 পেজ তো লেখা যাবে অ্যাটলিস্ট। 4 পেজ লেখা যাবে। ওকে, ফাইন। 25 মিনিটসে 4 পেজ লেখা যাবে যদি এটা মুখস্থ হয়, জানা থাকে। ওকে, সাধারণত বিসিএস রিডিং এ যে আপনার রিডিং প্যাসেজ যেটা আসবে সেটা ওইভাবে জানা থাকবে না, অনেকটাই নোন থাকবে, কাজে তখন হয়তো কিছুটা কম হবে। কেন 3 পেজ, 3.5 পেজ, 3, 3.5, হ্যাঁ সর্বোচ্চ তো 4 পেজ পর্যন্ত যাওয়া যাবে। আর যদি একটু আনকমন হয় তাহলে হয়তো কম, মানে মোটামুটি ধরেন আপনি এখানে 250 শব্দ থেকে 300 শব্দ এর মধ্যে লিখতে পারবেন হয়তো। 250 শব্দ থেকে 300 শব্দ, তার মানে স্যার হ্যাঁ বল। এটা নরমালি মানে 2 পেজ লিখতে বলে অনেকেই, ওই আমরা যখন বিভিন্ন গ্রুপে দেখি বা হচ্ছে কোচিং এ অনেক টিচাররা বলে যে 2 পেজের বেশি না লিখতে, এপিট ওপিট 2 পেজ, মানে 2 পৃষ্ঠা লিখতে। না, এত কম আমি লেখা জন্য যাবে 2 পৃষ্ঠার বেশি লিখি না। না। না না 2 পৃষ্ঠা বেশি লিখতে হবে। দেখেন এখানে 2 পেজ তো খুব অল্প লেখা, কারণ এখানে আপনি মানে ফরম্যাটিং পেজের কোনো লিমিটেশনস নাই। আসলে সময়টা বলছি 25 মিনিটস। আমি যেটা বলছি আপনার টাইমটা, পেজটা আমি লিমিট করে দিচ্ছি জি না। জি আপনি 25 মিনিটসে যদি 5 পেজ লিখতে পারেন আপনি 5 পেজ লিখবেন, যে 7 পেজ লিখতে পারেন আপনি 7 আচ্ছা পেজ আচ্ছা। লিখবেন। ও, আমরা তো জানতাম যে এটা 2 পেজের বেশি লেখা যায় না। না, বিষয়টা একটু খেয়াল করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ধরেন অনেকেই যে কাজটা করে সেটা হলো, এটা যেহেতু রিডিং প্যাসেজ থেকে আসে, এই রিডিং প্যাসেজ থেকে আসার কারণে অনেকেই ধরেন 50 মিনিট ধরে এটা লিখতে থাকে। তো মনে করেন কমন পড়ছে লিখতেছে 50 মিনিট ধরে 5-7 পেজ লিখলো।
এতে প্রবলেম যেটা হলো, ধরেন এখানে হয়তো 25-20 নাম্বার, তাই না? 20 নাম্বারে হয়তো সে ধরেন 5 পেজ বা 50 মিনিট নেওয়ার জন্য 7 পেজ লেখার জন্য ধরেন 5 নাম্বার বেশি পেল, অন্যের থেকে ধরেন 5 নাম্বার বেশি পেল। কিন্তু ওই 50 মিনিট এখানে অতিরিক্ত আধা ঘন্টা সময় নেওয়াতে তার যেটা হলো, সে এসেতে গিয়ে পরে এসেতে গিয়ে দেখা যাবে যে 1/3 তাকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এসেতে গিয়ে দেখা যাবে 300 শব্দ বাদ দিয়ে দিতে হবে। তো 300 শব্দ বাদ দিয়ে 1/3, সেখানে তো 15 নাম্বার ছেড়ে দিতে হলো। তাহলে এখানে 5 নাম্বার বেশি পেতে গিয়ে এসেতে তাকে 15 নাম্বার ছেড়ে দিতে হচ্ছে। তাহলে ওখানে 15 নাম্বার যদি আপনি লিখতো, তাহলে এখানে হয়তো 10 নাম্বার 8-9 পেত, তাহলে এভারেজে কিন্তু তার লস হলো। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি কমন পড়েছে মানে লিখতে পারতেছেন, রিডিং প্যাসেজ থেকে আসছে রিকমেন্ডেশন, কাজে আপনি আধা ঘন্টা ধরে লিখবেন এরকম করা যাবে না। যেহেতু আপনার টাইম হলো কনস্ট্যান্ট, আপনি 25 মিনিটসে লিখবেন। এখন কোশ্চেন হলো যে আমি 25 মিনিটসে কতটুকু লিখতে পারবো। কেউ আছে 25 মিনিটসে 2.5 পেজ লিখতে পারে, কেউ 3 পেজ লিখতে পারে, 2-1 জন আছে যারা 4 পেজ লিখতে পারে। এখন যদি টাইমটা, এখন দেখা যাবে যে রিডিং প্যাসেজটা একটু বেশ কঠিন, বুঝতে একটু সময় লাগতেছে, বুঝে তারপর লিখতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2.5 পেজের বেশি লিখতে পারবেন না, 3 পেজের বেশি যেতে পারবেন না। ওই আলটিমেটলি যেটা হচ্ছে 2.5-3 পেজের মধ্যে আসলে লেগে থাকছে। তার মানে হলো কত ওয়ার্ড হবে। আপনি যদি মুখস্থ হলে হয়তো আপনি সর্বোচ্চ ধরেন 350 থেকে 400 শব্দ যেতে পারবেন মুখস্থ হলে, মানে 4 পেজ লেখা যাবে মুখস্থ। আর যখন তো মুখস্থ থাকবে না আসলে, তাহলে তো আরো 1 পেজ কমবে। তার মানে হচ্ছে আপনার 250 থেকে 300 ওয়ার্ডস লেখা যাবে। তার মানে 2.5 পেজ থেকে 3 পেজ, এটা হলো স্ট্যান্ডার্ড। 2.5 পেজ থেকে 3 পেজ, এটা হলো স্ট্যান্ডার্ড। মিনিমাম 3 পেজ যেন হয়, মিনিমাম 3টা পেজ যেন হয়, এটা আমরা বলি 3 পেজ মিনিমাম লেখবার চেষ্টা করবেন। 4 পেজও হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সময়টা হলো 25 মিনিটস। আপনি প্র্যাকটিস করে বাসায় দেখবেন যে 25 মিনিটে একটা কমন রিডিং প্যাসেজ পড়ে সেটার উপর একটা লেটার টু দ্য এডিটর লিখলে 25 মিনিটে কয় পেজ লিখতে পারেন। আর একটা আনকমন একটা রিডিং লেটার টু দ্য এডিটর নিলেন, একটা আনকমন রিডিং প্যাসেজ, সেটা 25 মিনিটে আপনি কতটুকু লিখতে পারলেন, তাহলে আপনার অনুমান হবে যে কতটুকু লেখা যাবে। এখানে কারণ ফরওয়ার্ডিং লেটার যেটা, এই ফরম্যাটেতে চলে যাবে 1.5 পেজ। এটা যে ফরম্যাট আপনাকে শেখাবো, ফরম্যাটেই চলে যাবে 1.5 পেজ। তাহলে রিপোর্টটা তো মিনিমাম ধরেন 1.5 পেজ হওয়া দরকার। ফরম্যাট যদি 1.5 পেজ লাগে, তাহলে রিপোর্টটা মিনিমাম 1.5 পেজ, কারণ এখানে রিকমেন্ডেশন থাকবে, উপসংহার থাকবে, ইত্যাদি ইত্যাদি 1.5 পেজ। মানে স্ট্যান্ডার্ড সাইজ 3 পেজ হওয়া উচিত মিনিমাম। বুঝতে পারছেন আমার কথা? স্যার বুঝেছি। এতদিন করতাম কি, ফরম্যাটটাতে ওরকম 1-1.5 পেজ চলে যেত আর এত ছোট ছোট করে রিপোর্টটা লিখতাম, মানে এতদিন ধারণা ছিল যে 2 পেজের উপর লিখাই যাবে না। না, এটা আপনাকে আপনি বলে দিয়েছে কোশ্চেনে যে 2 পেজ লিখতে হবে, বা আপনাকে কি স্পেস লিমিট করে দিয়েছে যে এটুকুর মধ্যে লিখতে হবে? না স্যার, আমি ভাবতাম যে ব্যাংকের ওইভাবে পরীক্ষায় লিখতে সেটা হবে। ভিন্ন। এটা কি আমি স্যার, বিসিএস এর কথা বলছি। পেজ লিমিট করে দেয় না, কিন্তু মানে ওই টিচাররা সাজেস্ট করতো যে মানে 2 পেজের মধ্যে লেখাটা নাকি ভালো। এখন আমরা তো জানতাম না বিষয়গুলা। না, জি 2 স্যার, পেজ, এতদিন এটাই জানতাম। হ্যাঁ না, 2 পেজের মধ্যে ভালো আমাকে কেন বলেন? একটা স্টুডেন্ট একটা লেটার টু দ্য এডিটর যখন এই যে ধরেন এখানে ভিতরের কথাগুলো নিজের ভাষায় চমৎকার ভাবে তুলে ধরবে, এখানে কিছু রিকমেন্ডেশন বা সাজেশন থাকবে, সাজেশন গুলো সুন্দরভাবে উপস্থাপন করলো। আর আপনি 2 পেজ লিখতে গিয়ে 1.5 পেজ চলে গেল ফরম্যাটে, আর আধা পেজ আপনি অনেক কিছু জানেন কিন্তু লিখতে পারলেন না। তাহলে একটা এক্সামিনার যখন আপনারটা বললো যে আপনি ইনকমপ্লিট আইডিয়া, আরেকজন অনেক চমৎকার ভাবে যুক্তি তুলে ধরেছে, হ্যাঁ, যে এই কারণে এটা হওয়া উচিত, এইগুলো বিবেচনা নেওয়া উচিত, কে নাম্বার বেশি পাবে? অবশ্যই যে ভালো লিখছে সে বেশি নাম্বার পাবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনি যত বেশি লিখতে পারবেন, যত বেশি বলতে যত ভালো প্রেজেন্টেশন করতে পারবেন। ধরেন এস এর ক্ষেত্রে আমরা বলি যে ধরেন 10 পেজ স্ট্যান্ডার্ড, মিনিমাম 10 পেজ লিখবেন। এখন কেউ যদি 25 পেজ লেখে, সে কি নাম্বার বেশি পাবে না কম পাবে বলেন তো? ধরেন আপনি 10 পেজ লিখলেন, আপনার যে মানের লেখা, আরেকজন 25 পেজ লিখলো, তার ওই মানের লেখা কিন্তু সে অনেক বেশি তথ্য দিয়েছে, কে নাম্বার বেশি পাবে? স্যার অবশ্যই 25 পেজ হ্যাঁ, লিখে। অবশ্যই যে 25 পেজ লিখেছে সে বেশি পাবে, এটা একদম ক্লিয়ার কাট কথা যেটা। হ্যাঁ, এখন তো আমরা 25 পেজই লিখতে বলছি না, আপনি 15 পেজ লেখেন, আবার 1000 শব্দ বলছেন, শব্দের সীমা আপনি পারবেন, কোনো অসুবিধা তো নাই, যত ডেটা ফিগার আনতে পারেন। হ্যাঁ, আপনি ধরেন আপনি 1000 শব্দ লিখছেন, আপনি 1500 লিখছেন, কোনো সমস্যা তো নেই। স্যার, মিনিমাম রচনায় কি শব্দ বাড়ানো যায়? মানে মানে আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো? এসিতে কোনো সমস্যা নাই, এসে তো আপনার বলছে 1000 ওয়ার্ড মিনিমাম আর কি। হ্যাঁ, এটা এই আচ্ছা, এটা হলো মিনিমাম রেঞ্জ, হ্যাঁ, এটা ম্যাক্সিমামের কোনো সীমা নাই। না, ম্যাক্সিমামের কোনো সীমা নাই, মিনিমাম রেট হলো 1000 ওয়ার্ডস। হ্যাঁ, আপনি ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মিনিমাম রেঞ্জ তো এটা, আপনি সেটা চেষ্টা করবেন। যেমন আমাদের ওই সাইফুল ইসলাম সুফলের কথা বলি, অ্যাডমিন ক্যাডার হয়েছে 36-এ,
ওকে জিজ্ঞেস করছিলাম তুমি এসে কয় পেজ লিখছো? স্যার আমি এসে 25 পেজ লিখছি। এখন বিষয়টা হলো এরকম যে 25 পেজ লিখছে, ও কিন্তু কমপক্ষে দেখেন 2000 শব্দ লিখছে, তাই না? ও 2000 ও এসে কিন্তু এসে লিখতে গিয়া ও এসে 3টা এসে আসলে এসে নাম লেখে না, কারণ আমি তো একটু ভুল করে ফেলছি, এসে নাম তো লিখি নাই স্যার, কিন্তু আমি তো এসে লিখছি 25 পৃষ্ঠা, স্যার আমি কি করব? বলে না সমস্যা নাই, তুমি অন্যান্য পার্ট যদি ভালো করে থাকো এসে সৌন্দর্য উপস্থাপন করো, ওটা কনসিডার করবে তোমাকে, এবং সে অ্যাডমিন ক্যাডার হয়েছে। তবে এই ভুলটা আপনার করবেন না, নামটা যেন বাদ না যায়, কারণ 3টা কোশ্চেন থাকে তো কোনটা লিখতেছেন সেটা যেন হয়, এরকম ভুল যেন না হয়। তো এই জন্য 1000টা হলো শব্দের মানে সর্বনিম্ন সীমা, আন্ডার সাইজ যেন না হয়, আন্ডার সাইজ ওইখানে অতিরিক্ত হলে কোনো অসুবিধা নেই। আসলে অতিরিক্ত লেখার সুযোগ এখানে কম, এখানে অতিরিক্ত লেখার সুযোগটা অনেক কম। যেমন ধরেন আপনি এক সময় তো 1 ঘন্টা, 1 আওয়ার, 1 ঘন্টায় আপনি আসলেও খুব বেশি লিখতে পারবেন না। আনকমন থাকলে তো 1000 বেশি যাওয়াই কঠিন, কমন থাকলে হয়তো 1200, 1300, হ্যাঁ সর্বোচ্চ 1500 শব্দ পর্যন্ত যাওয়া যাবে। আর এখানে কিছু বিষয় হয়, যেমন এসেতে আপনি ধরেন পরে আলোচনা করব, তারপরে বলি, যেমন এসে যখন লিখবেন তখন তো আপনাকে এক্সামিনারকে কন্ট্রোল করতে হবে, এক্সামিনারকে মানে আপনার লেখার মধ্যে ঢুকাই দিতে হবে টোটালি। যেমন আপনি এসে লিখতেছেন, সেখানে কনস্টিটিউশন থেকে রেফারেন্স দিচ্ছেন, এখানে প্রেসিডেন্টের স্পিচ থেকে রেফারেন্স দিচ্ছেন, প্রাইম মিনিস্টারের স্পিচ থেকে রেফারেন্স দিচ্ছেন, বিভিন্ন বিষয়গুলোতে এভাবে রেফারেন্স দিয়ে যাচ্ছেন, বিভিন্ন মনীষীদের উক্তি দিচ্ছেন, এবার এক একটা প্যারা এক একজনের কয়েকটা এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি এক্সামিনারকে আপনার ভিতরে ঢুকাচ্ছেন আস্তে আস্তে। তো ঢুকে যখন সে দেখবে যে yes, ঢুকে গেছে পুরাপুরি আপনার লেখার মধ্যে মিশে গেছে, তখন তার একটা রিয়েলাইজেশন, সে অনেক সুন্দর লিখেছে, অনেক তথ্য দিয়েছে, লেখার মান অনেক ভালো, কিসের কয় পেজ লিখছে, ওকে আমি 80% নাম্বার দিয়ে দিলাম। কোনো অসুবিধা আছে দেখেন তো? এক্সামিনার যদি মনে করে যে এর লেখা যে যুক্তি, যে বুদ্ধি এবং যে কোটেশন, আমি ওকে পেজ যাই লিখবো আমি ওকে 80% নাম্বার দিব। ধরেন 8 পেজ লিখছে, 1000 শব্দ হয়নি, কিন্তু একজনে মনে করলো আমি ওকে 80% নাম্বার দিব, কেউ ফিরাতে পারবে আপনাকে? না। এখন হচ্ছে সেকেন্ড এক্সামিনার যখন যাবে, তখন যখন দেখবে যে এটা আন্ডার সাইজ কিন্তু 80% নাম্বার পেয়েছে, তখন সে পড়বে এটা যে কেন এখানে 80% নাম্বার পেল। যখন সে 2টা প্যারাগ্রাফ পড়েই বুঝতে পারবে যে হ্যাঁ হি ডিজার্ভস ইট, তখন সে আর পড়বে না। কিন্তু যখন 2টা প্যারাগ্রাফ পেজ পড়ে মনে হবে যে না এ তো 40% নাম্বার পায়, তখন সে পড়বে, কিন্তু এত ডিফারেন্স হবে না। অর্থাৎ যে 80% নাম্বার পাবে তার 2টা প্যারাগ্রাফ পড়লেই বোঝা যাবে যে সে আসলে তার ডেপথ কতটুকু ল্যাঙ্গুয়েজে। এই জন্য এস এর মিনিমাম হলো 1000 ওয়ার্ড, এটা আপনি বাড়াতে পারবেন। তো কোটেশনের উপর বেশি ফোকাস করবেন, তথ্যবহুল যেন হয়, তাতে একটা নাম্বারটা ভালো আসবে। আর লেটার টু দ্য এডিটর আপনি মিনিমাম 3 পেজ লিখবেন। লেটার টু দ্য এডিটর মিনিমাম বিসিএস এর জন্য মিনিমাম 3 পেজ, ব্যাংকে এত সময় পাবেন না, ব্যাংকে 2 পেজ, 2-2.5 পেজ, ব্যাংকে 2.5 পেজের মধ্যে রাখেন। ব্যাংকের জন্য 2 পেজ, অত সময় তো পাওয়া যাবে না, সর্বোচ্চ 2.5 পেজ পর্যন্ত যাওয়া যাবে। ব্যাংকে পেজ লিমিট করে দেয় স্যার, ওখানে বেশি লেখার কোনো সুযোগ নেই। লিমিট করে দিলে তখন তো ওই মধ্যে লিখতেই হবে। ব্যাংকে যে পেজ লিমিটেশন থাকে 1.5 পেজ, 2 পেজ, তখন ওইখানে লিখতে পারবেন। কিন্তু বিসিএস এ আপনি মিনিমাম 3 পেজ যেন হয়। আচ্ছা, এখন দেখেন তারপরে মানে আমি এটা বলছি প্র্যাকটিক্যাল ভিউ পয়েন্ট থেকে যে আপনি কতটুকু লিখতে পারবেন। কারণ আপনাকে তো এখানে বলেনি যে আপনি 2 পেজ লেখেন। আপনাকে এখানে ফিডব্যাক দিতে হবে। অর্থাৎ আপনার লজিক গুলা যুক্তিগুলা তুলে ধরতে হবে। এইজন্য এটা স্পেসটা বেশি লাগবে। আচ্ছা, তারপর দেখেন, তাহলে পাবলিশ আর্টিকেলের উপর যখন আমি কোনো লেটার টু দ্য এডিটর লিখবো, প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে আপনি কবে কি বিষয়ের উপর তার পত্রিকায় আর্টিকেলটি পড়েছেন তার উল্লেখ করতে হবে। আর্টিকেলটি সম্পর্কে আপনার কিছু সাজেশন বা রিকমেন্ডেশন আছে তার উল্লেখ করে লেটারটি প্রকাশের অনুরোধ করতে হবে। তারপরে এখানে যেটা করবেন, লেটারটির একটি সুইটেবল টাইটেল থাকতে হবে, একটা টাইটেল দিতে হবে। সাধারণত বিসিএস এর রিডিং প্যাসেজে 7 নম্বর একটা টাইটেল দেওয়া থাকে, থিমেটিক কোশ্চেনে নরমালি টাইটেলটা থাকে সাধারণত 6 নম্বর বা 7 নম্বর কোশ্চেন কোন একটা লেটার যখন লিখতে বলে সেখানে টাইটেল থাকে, এখান থেকে নিতে পারেন। না থাকলে টাইটেলটা ভার্ব ছাড়া টাইটেলটা লিখবেন, ভার্ব ছাড়া টাইটেলটা লিখবেন। আর আর্টিকেলটিতে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ আছে তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। ধরেন আপনি একটা রিডিং প্যাসেজ আসছে পরীক্ষায়, তাহলে ওই আর্টিকেলটিতে কি কি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ আছে সেগুলো একটা প্যারায় লিখবেন, সেগুলা একটা প্যারায় লিখবেন। তারপরে আর্টিকেলটিতে কি কি প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা হয়নি অথচ জনগণের জন্য উল্লেখ করা দরকার, অর্থাৎ আর্টিকেলটিতে কি কি প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা হয়নি কিন্তু ওইগুলো আনা দরকার, সেগুলো সাজেশন আকারে, রিকমেন্ডেশন আকারে 1, 2, 3, 4, 5 আকারে লিখবেন। তারপরে সবশেষে 1-2 লাইনে উপসংহার টানতে হবে, সবশেষে 1-2 লাইনে একটা উপসংহার টানতে হবে।
আচ্ছা, সেই উপসংহারে আপনি লিখবেন যে ইফ দ্য অ্যাবাভ সেড সাজেশন, যেটা আপনি সাজেশন দিবেন সেখানে যে আপনি লিখবেন যে ইফ দ্য অ্যাবাভ সেড সাজেশনস আর টেকেন ইনটু কনসিডারেশন while implementing XYZ, it will bring better welfare to a large number of people living in capital city বা living in coastal area। যে এলাকার কথা বলা থাকবে সেটা 1-2 লাইনের একটা কনক্লুশন থাকবে। আচ্ছা, এখন আসেন তার আগে ফরম্যাটটা দেখি। ফরম্যাট অফ লেটার টু দ্য এডিটর, প্রথমে ডেট লাইন লিখবেন, ডেট, এটা পরীক্ষার ডেটে দিবেন, পরীক্ষার ডেটে দিবেন। এখানে ডেটের পরে এখানে কোয়াড্রাপল স্পেস, দুইটা জায়গায় 3 থেকে 4 লাইন গ্যাপ থাকবে, একটা হলো ডেট লাইনের পরে আর নিচে ইউজ ফেইথফুলির পরে সিগনেচারের আগে, দুইটা জায়গায় কোয়াড্রাপল স্পেস বলে আমরা, অর্থাৎ 1 ইঞ্চ পরিমাণ গ্যাপ দিলে যতটুকু গ্যাপ হয়। আপনি যেটা করবেন যে নরমালি দুইটা লাইন বাদ দিলে যতটুকু গ্যাপ হয় ততটুকু একটু গ্যাপ থাকবে। এখানে গ্যাপটা যে একটু বেশি এটা একটু প্রকাশ করবেন। তাহলে ডেটের পরে ইনসাইড অ্যাড্রেস, ইনসাইড অ্যাড্রেস মানে হলো হুম ইউ আর রাইটিং দ্য লেটার টু, আপনি যার কাছে লিখতেছেন, দ্য এডিটর, দ্য ডেইলি প্রথম আলো বা ডেইলি স্টার, হ্যাঁ, কারণ বাজার ঢাকা লিখলেন। এখানে সাবজেক্টটা ম্যান্ডেটরি না, সাবজেক্টটা ম্যান্ডেটরি না দিলেও কোনো অসুবিধা নাই। যে সাবজেক্ট দেন an urgent request to publish an article যদি হয় কোন, অথবা এখানে রিকোয়েস্ট টু পাবলিশ এ ফিডব্যাক লেটার ইন ইউর এস্টিম ডেইলি এরকম বলবেন। আচ্ছা, এটা ম্যান্ডেটরি না। স্যালুটেশন ডিয়ার স্যার, স্যালুটেশন ডিয়ার স্যার, তারপরে লেটার, এখানে লেটার মানে হলো ফরওয়ার্ডিং লেটার, এইখানে এই লেটারটা মানে ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ যে যেটা বলবেন যে আমি আপনার পত্রিকায় অমুক তারিখে অত পেজের উপর একটা এই বিষয়ের উপর একটা লেটার লিখেছি, এই বিষয়ে আমার কিছু ফিডব্যাক আছে বা রিঅ্যাকশন আছে, এটি জানালে আমি উপকৃত হব বা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে ইত্যাদি, এরকম একটা ফিডব্যাক লেটার আমরা এখানে বলবো, দেখাবো। তারপরে কমপ্লিমেন্টারি ক্লোজ ইউরস ফেইথফুলি, ইউরস ফেইথফুলি, হ্যাঁ, এখানে কমপ্লিমেন্টারি ক্লোজ ইউরস ফেইথফুলি, সেন্ডার্স নেম এন্ড ব্রিফ অ্যাড্রেস, এম আজিমপুর ঢাকা, নাম না লিখে XYZ ABCD লিখবেন, যেমন এম আজিমপুর ঢাকা বা এম মিরপুর ঢাকা এরকম লিখবেন। তারপরে টাইটেল দিবেন, মাঝ বরাবর রাখবেন, টাইটেল দিবেন, টাইটেলের পরে বডি, টাইটেলের পরে বডি, বডির মধ্যে আপনি 3টা প্যারা করবেন, বডির মধ্যে এখানে 3টা প্যারা থাকবে, বডির মধ্যে 3টা প্যারা থাকবে। ফার্স্ট প্যারাতে রিডিং প্যাসেজে যে যে বিষয়ের কথা বলা হয়েছে সেই কথাগুলো বলবেন। সেকেন্ড প্যারাতে যে যে বিষয়ের কথা বলা না এটা রিকমেন্ডেশন আকারে বা সাজেশন আকারে 1 2 3 নিচে নিচে লিখবেন। আর থার্ড প্যারাতে 1-2 লাইনে একটা কনক্লুশন দিবেন। তাহলে বডিতে মানে টাইটেল, রিপোর্টের যে টাইটেল অফ দা লেটার বা রিপোর্ট, যেটা লেটার বা রিপোর্ট, এখানে এটার টাইটেলের পরে আপনি বডিতে 3টা প্যারা থাকবে, অর্থাৎ একটা রিডিং প্যাসেজ সম্পর্কিত, আর আপনার মতামত, আর একটা হলো কনক্লুশন। এখন ধরেন এখানে একটা রিডিং প্যাসেজ, এরকম একটা রিডিং প্যাসেজ আসছে যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড নিয়ে একটা, ধরেন একটা রিডিং প্যাসেজ আসছে। এখানে রিডিং প্যাসেজ শেষে বলা হলো রাইট এ লেটার টু দ্য এডিটর, দেখেন এখানে এখানে বলা হলো আপনার রাইট এ লেটার টু দ্য এডিটর ইন হুইচ দ্য প্যাসেজ অ্যাপিয়ার, মানে পত্রিকা প্রকাশিত হয়েছে as a feature responding to the news on creation of a resilient fund to address the impact of climate change, এটা রিডিং প্যাসেজ রিলেটেড। এখন আপনি যখন লিখবেন পরীক্ষার ডেট দিলেন তখন আগে তো ডেটটা আপডেট করা হয়নি, ডেটটা আপনি আপডেট করে হয়তো এখানে লিখলেন যে 15 জানুয়ারি 2021, এখানে ধরেন 21, আচ্ছা, টু দ্য এডিটর দ্য ডেইলি স্টার কারণ বাজার ঢাকা, এখানে একটু ডেটটা স্পেসিফিক অ্যাড্রেসটা বলবেন, দ্য এডিটর কত 6768 কারণ বাজার ঢাকা, বোধহয় অ্যাড্রেসটা স্পেসিফিক অ্যাড্রেসটা লিখবেন। তারপর সাবজেক্ট যদি সাবজেক্ট an urgent request to publish the letter in your esteemed daily, যদি সাবজেক্ট রাখেন তাহলে লিখবেন সাবজেক্ট an urgent request to publish the following report in your esteemed daily লিখলেন, না লিখলেও সমস্যা নাই। ডিয়ার স্যার, ডিয়ার স্যারের পরে দেখেন উইথ রেফারেন্স টু an article published on the, on কিসের উপর, উইথ রেফারেন্স টু an article published on the, কোন বিষয়ের উপর, দেখেন ছিল ক্রিয়েশন অফ এ রেজিলিয়েন্ট ফান্ড টু অ্যাড্রেস দ্য ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, তারপর অন দ্য এডিটোরিয়াল পেজ, তারপর অন কয় তারিখে, এখানে এখানে যে ডেটটা দিলেন ডেট 3-4 দিন আগে করেছেন এরকম হবে কমপক্ষে, হ্যাঁ, ডেট এখানে তো 14 জানুয়ারি 2020 in your esteemed daily. I have some observation and recommendation. I shall be highly glad and grateful to you if you kindly publish the following letter in your esteemed and widely circulated daily. তাহলে এই যে এটাই হলো আমাদের মূলত ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ দেখেন ডিয়ার স্যারের পরে যেটা আমরা বললাম এটুকু হলো আমার ফরওয়ার্ডিং লেটার, এটুকু মুখস্থ করে ফেলবেন, এটুকু মুখস্থ করে ফেলবেন, একদম এরকম একটা ভালো ফরম্যাট মুখস্থ করবেন, পরীক্ষায় শুধু
টপিকটা চেঞ্জ করে টপিক নাম চেঞ্জ করে পুরোটা মুখস্থ লাগবেন। এখানে ধর 50 ওয়ার্ড হয়তো আছে, ওইটা আপনার 1 মিনিট লাগবে যদি মুখস্থ থাকে। তাহলে এইটুকু ফরওয়ার্ডিং লেটার যেটা এটা মুখস্থ করে ফেলবেন, শুধু টপিকটা চেঞ্জ করে টপিকটা এখানে বসাবেন, যেটা থাকবে পরীক্ষা। তারপর কমপ্লিমেন্টারি ক্লোজ ইউজ ফেইথফুলি, এম আজিমপুর ঢাকা। তারপর টাইটেল দেখেন, ক্রিয়েশন অফ রেজিলিয়েন্ট ফান্ড টু অ্যাড্রেস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তারপরে দেখেন এখানে রিডিং প্যাসেজ যেগুলো আছে সেটা আমরা প্রথমে লিখতেছি যে দিস ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ টু ক্রিয়েট রেজিলিয়েন্স ফান্ড টু কমব্যাট দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট Bangladesh is one of the most vulnerable countries to climate change. The southern part of Bangladesh is at the risk of going underwater owing to the rise of sea level. This may result in tremendous humanitarian disaster for the country as a whole. Besides, salinity intrusion in agricultural land is a direct threat to produce various agricultural crops and maintain current level of food production. Apart from this, excess pollution may invite many new diseases, including airborne and waterborne ones, and many cause the death of many, and it may cause the death of many human beings. Breeding and resurgence of bacteria, parasite, mosquito, and their vectors are the results of environment pollution that is seen due to climate change. এই পর্যন্ত রিডিং প্যাসেজ থেকে আসলো, এটা প্যারা। এই পর্যন্ত ধরেন রিডিং প্যাসেজ থেকে আসছে, রিডিং প্যাসেজ আসে, এই কথাগুলো আপনার নিজের ভাষায় লিখবেন। এই সবগুলো তথ্য রিডিং প্যাসেজ আছে। এখন যেটা লিখতেছেন যেগুলো রিডিং প্যাসেজে নাই, আপনার সাজেশন যে all the above features have been highlighted in the article but it lacks some specific details that should be clear to general people. এখন যে ফার্স্টলি না লিখে আপনি ইচ্ছা করলে এখানে নিচে কি করতে পারেন, এখানে যেটা করতে পারেন আপনি এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়েও বলতে পারেন, অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা রোমান ফিগারে নিচে নিচে লিখতে পারি। অর্থাৎ এখানে দেখেন এটা সবচেয়ে ভালো, রোমান ফিগারে নিচে নিচে লেখা, তাতে এটা ই হয়, ভালো পয়েন্ট আউট হয়। এখানে আপনি রোমান ফিগারে লেখলেন, এটা হলো প্রথম যে ফার্স্টলি কি 1 নম্বর এটা লেখলেন। এখানে তত বড় থাকবে না, যখন রোমান লিখবেন তখন আপনি 1 লাইন লিখবেন, তখন সাজেশন গুলো 1 লাইন, এত বড় করবেন না, তখন সাজেশন গুলো আপনি 1 লাইনে করবেন। যেখানে 2টা আছে আপনি কমপক্ষে 4-5টা সাজেশন দিবেন, এখানে কমপক্ষে 4-5টা সাজেশনের কথা বলবেন, 1 লাইন করে থাকবে, 1 লাইন করে। এখানে যেটা বলা আছে যে we are not clear whether the fund raised to combat climate change should be used for addressing the climate change, it will be spent in any other purpose. এখানে আপনি বললেন যে এখানে আপনি সংক্ষেপে লিখলেন যে the fund created for this purpose should solely be used for this purpose, এরকম। তারপর এখানে skilled people should be recruited for a smooth functioning of the work. তারপর এখানে করাপশন শুড বি, এখানে মনিটরিং শুড বি স্ট্রিক্টলি কন্ট্রোলড। এইভাবে কতগুলো সাজেশন আপনি দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে তারপর আপনি একটা কনক্লুশন লিখবেন এভাবে। সেটা হলো মানে এগুলো সবই সাজেশন, 1, 2, 3, 4, 5 আকারে থাকবে। শেষে লিখবেন এভাবে, এখানে লিখবেন নিচে কনক্লুশনের জায়গায় যে if the above said suggestion are taken into consideration while implementing the এখানে এখানে বলছে while raising the fund, while raising the fund, while implementing the project, the project নিয়ে আছে, while implementing the project, it will bring greater welfare to a large number of people. এখানে উপকূল এলাকার কথা আছে, লিভিং কোস্টাল এরিয়া, এটা আপনি এখানে বললেন, welfare to a large number of people living in coastal area.
এখন এটা হলো আপনার এখানে কোস্টাল এরিয়া না থেকে ঢাকা সিটি হতো তাহলে লিভিং ইন দ্য ক্যাপিটাল সিটি, লিভিং ইন রিমোট এরিয়া, লিভিং ইন শোল এরিয়া যেটা থাকবে সেই কথা বলবেন। পরে শেষে এম নামটা আবার শর্ট অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে, এম আজিমপুর ঢাকা, ডেট আবার দিবেন এখানে। মানে এখানে এম আজিমপুর ঢাকা সংক্ষিপ্ত থাকবে আজিমপুর ঢাকা, তারপরে আপনি ডেটটা লিখবেন, এরপরে হলো ডেট। এইভাবে এটা শেষ হবে। তো এখানে কনক্লুশন 3টা প্যারা। ফার্স্ট প্যারাতে রিডিং প্যাসেজ রিলেটেড কথাগুলো বলতে হবে, সেকেন্ড প্যারাতে আপনি সাজেশন বলবেন এবং থার্ড প্যারাতে কনক্লুশন বলবেন। তো এই 3টা প্যারা যদি করতে চান দেখেন আপনার কিন্তু 2 পেজ মিনিমাম লাগবে। 3টা প্যারা যেখানে করতে চান 2 পেজ না হলেও 1.5 পেজ মিনিমাম লাগবে। আর ফরওয়ার্ডিং লেটার যদি 1.5 পেজ যায় তাহলে কিন্তু 3 পেজ অটো হচ্ছে। দেখেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? স্যার জি স্যার। ব্যাংকের হ্যাঁ, স্যার ব্যাংকের পরীক্ষাতে 2 পেজ লিমিটেড করে দেওয়া থাকে। আমি তো ব্যাংকের পেজের কথা বলছি, ব্যাংকেরটা আসতেছে, ব্যাংকেরটা দেখাচ্ছি না। স্যার না, একটা অন্য প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলছি যে ওই প্রথম পেজে ফরম্যাট শেষ করার পরে যদি কোনো স্পেস থাকে তো সেখানে কি বডি শুরু করে দিব? আচ্ছা, এটা নরমালি আপনার যেটা হবে এটা 1.5 পেজ, দ্বিতীয় পেজে মাঝখানে গিয়ে শুরু হবে আপনার। আমরা যে ফরম্যাটটা দেখাচ্ছি এটা আপনার 1 পেজে শেষ হবে না, সেকেন্ড পেজের মাঝখানে গিয়ে শুরু হবে, সেকেন্ড পেজের মাঝখানে গিয়ে শেষ হবে, মাঝখান থেকে টাইটেল হবে আর কি। টাইটেলটা বসবে মাঝখানে, অর্থাৎ এই রিপোর্টটা আর শুরুটা হবে সেকেন্ড পেজের মাঝখানে। আপনি যে আপনার যে ফন্ট সাইজ আমরা যেখানে ফরম্যাটটা দেখাচ্ছি মানে ফরওয়ার্ডিং লেটারটা 1.5 পেজ হবে অথবা 1.5 পেজের একটু কম, তার মানে সেকেন্ড পেজের মাঝামাঝি অথবা আপনার 1/3 পরের থেকে এটা শুরু হবে। স্যার ওকে স্যার। হ্যাঁ বল। স্যার বিসিএস এর যে পেজগুলো দেওয়া হয় ওগুলো তো অনেক লম্বা লম্বা পেজ, মানে সাধারণ নরমাল পেজের থেকে আরো অনেক 1.5 পেজের সমান লম্বা। ওটা আবার এগুলোতে তো মানে না না, ওটা মানে প্রশস্ত কম, ওটা প্রশস্ত কম, পেজটা অনেক লম্বা কিন্তু আপনার স্পেশাস না। আমরা আপনারা যে খাতাটা লেখেন A4 সাইজ যেটা এটা প্রশস্ত হয়, ওইটা প্রশস্ত কম। আর মার্জিন করার পরে আপনার এটার মধ্যেই থাকবে স্পেস। অর্থাৎ মার্জিন করে দেখবেন যে পরীক্ষা যখন হয় আপনি A4 সাইজ যে খাতা ইউজ করেন ততটুকুই থাকবে, 1-2 লাইন হয়তো বেশি লেখা যাবে, 1-2 লাইন ম্যাক্সিমাম, কারণ ওটা প্রশস্তটা কম। স্যার টাইটেল নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। যদি থিমেটিক কোশ্চেনে টাইটেলটা লিখে ফেলি সেটাই কি আমি এখানে কপি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কপি করতে পারবে। ওকে স্যার। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। স্যার এই যে ডিয়ার স্যার এটা তো মুখস্থ করতে হবে, আর নিচে যেটা লিখলেন এই যে দা ইফ দা অ্যাবভ, এটাও কি এর মধ্যে নাকি এটা স্যার? মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থ একদম, এটুকু মুখস্থ থাকবে, মানে ফরওয়ার্ডিং জি স্যার। লেটার কনক্লুশন থাকবে মুখস্থ। আচ্ছা স্যার, আরেকটা যে বললেন যে যেটা অ্যাপিয়ার্ড মানে প্রকাশিত হয়েছে স্যার, তা এটার না হওয়াটার মধ্যে ডিফারেন্স তো বলেন নাই। ওটা তো যায়নি এখনো, জি ওইখান স্যার, এখনো যাই নাই। ওকে স্যার, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা জিজ্ঞেস করছি। জি স্যার, এ পর্যন্ত। ওকে, না আমি মনে করলাম আমি এবার শুনি নাই, ফাঁকে চলে গেছে। নেক্সট কোশ্চেন। এখন দেখবো যেটা প্রকাশিত হয়নি, অর্থাৎ যেটা পরীক্ষায় প্রকাশিত মানে পত্রিকায় প্রকাশিত হয়নি সেটা আমরা কিভাবে লিখবো। হ্যাঁ, এটা আমরা যেটা পত্রিকায় প্রকাশিত হয়নি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, how to write letter to the editor highlighting any problem or prospect. How to write letter to the editor highlighting any problem and prospect. ধরেন আপনার এটা ব্যাংকের পরীক্ষায় বেশি আসে, বিশেষ পরীক্ষায় 2বার এটা আসে। হ্যাঁ, অর্থাৎ কোশ্চেনে বলা থাকবে না যে এভাবে দেখেন, এখানে একটু দেখেন, এটা মূলত কোনো সমসাময়িক সমস্যা অথবা অর্জন কে নিয়ে লেখা কোনো লেটার বা ফিচার লিখে তা এডিটরকে প্রকাশের অনুরোধ করা হয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে করে সমস্যাটি সমাধান হয় অথবা কোনো অর্জনকে যথাযথ কর্তৃত্ব দেওয়ার মাধ্যমে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এ ধরনের লেটার বা ফিচারের ক্ষেত্রে সাধারণত প্রশ্নে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ রিনাউন্ড নিউজপেপার হাইলাইটিং XYZ এরকম থাকবে নাকি, এখানে এরকম থাকবে। এই এখানে বলা থাকবে যে আর
write a letter to the editor of a renowned newspaper highlighting সাবজেক্টের জায়গায় হয়তো আছে যে হাইলাইটিং করোনা ভাইরাস ভ্যাকসিন, অথবা হাইলাইটিং টেকিং করোনা ভাইরাস ভ্যাকসিন বাই অল, অথবা হাইলাইটিং আপনি এখানে অ্যাচিভমেন্ট অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এরকম একটা বিষয় ধরেন আছে, অথবা হাইলাইটিং মসকিউটো মেনাস ইন ইউর এরিয়া, হ্যাঁ, অথবা হাইলাইটিং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এরকম একটা বিষয় যেটা অর্জনও হতে পারে, সমস্যা হতে পারে। এখানে অ্যাপিয়ার্ড কথা থাকবে না। তাহলে এখানে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ রিনাউন্ড নিউজপেপার হাইলাইটিং এক্স ওয়াই জেড, হাইলাইটিং এক্স ওয়াই জেড বলা থাকবে, অ্যাপিয়ার্ড কথাটা থাকবে না। তারপর দেখেন, বুঝতে পারছেন সীমান্ত? জি স্যার, স্যার অ্যাপিয়ার দিয়ে কি এখন পর্যন্ত আসছে স্যার কোনো বিসিএস এ? হ্যাঁ হ্যাঁ, বিসিএস এ অনেক কয়েকবার আসে, অ্যাপিয়ার দিয়ে আসছে কয়েকবার। বিসিএস এ অ্যাপিয়ারটাই বেশি আসে, বিসিএস এ অ্যাপিয়ার লেখাটাই বেশি আসে। 35 এর পরে যে কোশ্চেন গুলো, ওগুলো তো দেখলাম যেগুলোতে সব নরমাল মানে লেটার লিখতে বলে। 35 পরে অ্যাপিয়ার আছে, 35 এর পরে আপনার 36 বোধহয় অ্যাপিয়ার, আবার 37 বোধহয় হাইলাইটিং, 36টা বোধহয় আপনার অ্যাপিয়ার দিয়েছিল। হ্যাঁ, 36 এর যে কোশ্চেনটা ছিল ওখানে আমি তো দেখি হাইলাইটিং দুইবার পরীক্ষাটা কিন্তু 3টা আছে, কেন তো দুইবার, একবার অ্যাপিয়ার ছিল, দুইবার বোধহয় বিষয়গুলো হাইলাইট করেছিল। কোশ্চেন গুলো খুব ভালো করে পড়বেন, মাইন্ডলি দেখবেন, খুব ভালো করে দেখতে হবে। হ্যাঁ, 35 কোশ্চেন ছিল রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজপেপার ইন হুইচ দ্য প্যাসেজ অ্যাপিয়ার্ড এজ এ ফিচার রেসপন্ডিং টু দ্য নিউজ ইন বঙ্গবন্ধু 1, এটা অ্যাপিয়ার্ড ছিল। হ্যাঁ, 35 কোশ্চেন। আর 36 write a feature to the editor of a renowned newspaper daily the growing importance of tolerance in our social and national life. Growing importance of tolerance, এটা অ্যাপিয়ার কথাটা ছিল না, কিন্তু একটা রিডিং প্যাসেজ ছিল, সেটা টলারেন্স নিয়ে লেখা ছিল। ওইখান থেকে কিছু বিষয় আসবে আর বাকিটা আপনার মতো করে লিখতে হবে। ওইখান থেকে কিছু বিষয় থাকবে, বাকিটা আপনার মতো করে লিখতে হবে। আর আপনার 37 ছিল write a feature to the editor of a renowned newspaper daily on rule and importance of tannery in making hides and skin into leather. হ্যাঁ, এখানে দেখেন ওই হাইডস এন্ড স্কিনস নিয়ে একটা লেখা ছিল, কিন্তু এখানে অ্যাপিয়ার্ড কথাটা বলবেন। তাহলে এখানে আপনি যখন অ্যাপিয়ার্ড করে না থাকবে, তখন পড়েছি এই কথা বলবেন না, আপনার অমুক তারিখে অমুক পত্রিকায় পড়েছি এই প্রসঙ্গটা আনবেন না কি, তার মানে একবার অ্যাপিয়ার দিয়ে আসছে। এখন দেখেন, এখন তার মানে এটা যখন লিখবেন, আমরা দেখি আপনার লেটার আর্টিকেল ফিচারটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করে। এখানে বলা হয়েছে যে আর্টিকেল, লেটার বা ফিচারটি ভালো কোনো বিষয় নিয়ে লিখতে হলে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভালো কোনো বিষয়, পজিটিভ মানে প্রসপেক্টস, সেই ক্ষেত্রে আপনার আর্টিকেল, লেটার, ফিচার একটি জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করে এবং এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে বলে এটা উল্লেখ করে তা ছাপানোর জন্য পত্রিকার সম্পাদককে অনুরোধ করতে হবে। তারপরে এখানে একটি সুইটেবল টাইটেল থাকতে হবে। বডি প্যারাগ্রাফে মূল বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করতে হবে। বডি প্যারাগ্রাফে প্রয়োজনীয় 2 বা 3টি প্যারা করা যেতে পারে। প্যারাগুলো রিলেভেন্ট বা কানেক্টেড হোল হতে হবে। তারপরে হচ্ছে আর্টিকেল, লেটার বা ফিচারটি কোনো সমস্যা নিয়ে লিখতে হলে নিচের বিষয়গুলো উল্লেখ করতে হবে। মূলত ব্যাংকের পরীক্ষায় সমস্যাটাই আসে বেশি। সেটা আপনি কোন এলাকায় বসবাস করেন তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। আপনি বা আপনারা কি কি সমস্যার মোকাবেলা করতেছেন তার উল্লেখ করতে হবে। কতদিন ধরে সমস্যাটি মোকাবেলা করতেছেন তার উল্লেখ করতে হবে। এর আগেই কাউকে বিষয়টি জানিয়েছেন কিনা সেটার বর্ণনা দিতে হবে। বিষয়টি সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। আর এই যথাযথ কর্তৃপক্ষকে আপনি কি করতে বলেন, অর্থাৎ যে পত্রিকার সম্পাদকের কাছে লিখতেছেন তাকে আপনি কি করতে বলেন। আপনার উদ্দেশ্য হলো যে আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে করে সমস্যাটি সমাধান হয়, এটা শেষে একটু উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি এখানে অ্যাটেনশন ড্র করতেছেন যথাযথ কর্তৃপক্ষের পত্রিকার মাধ্যমে। সম্পাদক কিন্তু ব্যবস্থা নিবে না, ব্যবস্থা নিবে যথাযথ কর্তৃপক্ষ সম্পাদকের মাধ্যমে, সেটা দৃষ্টি আকর্ষণ করবেন। এখন দেখেন
এখানে যে রাইট এ লেটার টু দ্য এডিটর, একটা এক্সাম্পল দেখেন এখানে আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর হাইলাইটিং দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ অনলাইন এডুকেশন। হাইলাইটিং দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ অনলাইন এডুকেশন, অনলাইন এডুকেশনের যে গ্রোয়িং ইম্পর্টেন্সটা আছে সেটা নিয়ে ধরেন আপনি একটা লেটার টু দ্য এডিটর লিখতে বলবো। এখন বিসিএস থাকলে কি হবে, বিসিএস একটা রিডিং প্যাসেজ থাকবে, সেখানে হয়তো অনলাইন এডুকেশন নিয়ে কথাবার্তা আছে, সেখান থেকে কিছু বিষয় আসবে। আর ব্যাংকের পরীক্ষা যখন থাকবে তখন রিডিং প্যাসেজ থাকবে না, তখন সবটাই আপনার মতো করে লিখতে হবে। এখন দেখেন এখানে আমরা কি করব, প্রথমে ডেট আপনি যাবেন, দেন 1st January 2021, the editor, the Daily Star, 6465 Kazi Nazrul Islam Avenue, Dhaka 1215। Subject যদি দেন, an urgent request to publish the following letter in your esteemed daily. Dear sir, এই ফরওয়ার্ডিং লেটারটা দেখেন একটু ডিফারেন্ট হবে। I long for the hospitality of your highly esteemed daily to express my opinion about growing importance of online education. I earnestly seek some space in your daily to present my views. I shall be highly grateful to you if you kindly publish the following letter in your daily. দেখেন তাহলে এখানে খালি এটা মুখস্থ করে ফেলবেন এইভাবে যে I long for the hospitality of your highly esteemed daily to express my opinion about, এটা about এর পর এটা হলো সাবজেক্ট, শুধু এটুকু চেঞ্জ হবে আর সব ঠিক থাকবে। এটা হলো আমার সাবজেক্ট, এটুকু হলো আমার সাবজেক্ট, যে সাবজেক্ট এটুকু শুধু চেঞ্জ হবে। তাহলে I long for the hospitality of your highly esteemed daily to express my opinion about dash, about হ্যাঁ দেখেন about dash, about growing importance of online education। এখানে হতে পারে about coronavirus vaccine, about consciousness, making consciousness of people, এরকম বলবেন। I earnestly seek for some space in your daily to present my views. I shall be highly grateful to you if you kindly publish the following letter in your daily. এরকম একটা ফরওয়ার্ডিং লেটার, এর থেকেও ভালো যদি আপনি পারেন সেটা মুখস্থ করে নেবেন, এটা পরীক্ষার হলে চোখ বন্ধ করে লিখে ফেলবেন। তারপরে yours faithfully। এরপরে দেখেন আপনি শুরু করলেন কে ধানমন্ডি ঢাকা, একটা টাইটেল অনলাইন এডুকেশন ইন মেকিং নলেজ বেসড সোসাইটি ইন দ্য চেঞ্জড ওয়ার্ল্ড, একটা টাইটেল দিলেন। সেখানে লিখলেন the world order has greatly changed and it is expected that post-corona world will be quite different from the world where we lived prior to corona pandemic. It is needless to say that life and livelihood, education and thinking of people will go through significant change on the days coming ahead. As we have already noticed, education sector of our country has almost become paralyzed because of shutting down of all levels of educational institutes. From primary to tertiary, millions of students have been staying out of their educational institutes for months. And this has brought about stress, anxiety, in some cases frustration. In such a situation, online education has emerged as a light of hope for the significant percentage of students who are blessed with proper internet infrastructure, financial solvency, and reading material at their houses. While the students who are afflicted with poverty and lack smartphone and suffer from unstable internet connection are deprived of online education. In other words, like physical or classroom education, online education has failed to bring students from various economic backgrounds under the coverage of digital devices. Using digital platforms, many educational institutes have completed their academic curriculum but could not find out online examination or evaluation system which can be reliable alternative to classroom exam. As a consequence, students of the country are going to fall under session jam. However, in spite of having myriad shortcomings, online platform of education has moderately put its forth as an alternative means of traditional education system. It can be said with assurance that to build a knowledge-based society, the reliance on online education will further rise on the days coming ahead, as students can attend the classes of world-class teachers sitting at their houses or reading room. The more students get used to utilize digital platform, the more they learn. Thus, without wasting time, all stakeholders in education sector should put efforts so that the limitation of online education can be minimized and
can reach internet infrastructure and stable internet connection along with required devices can be made available for all students. ধানমন্ডি ঢাকা, আবার ডেটটা রাখতে পারেন। এই হলো ধরেন একটা লেখা। এখন এই লেখাটুকু দেখেন কতটুকু হলো এখানে। এখানে যদি আমরা দেখি এখানে কয় পেজ দেখেন তো, এখানে আছে আমার বইয়ে 1 2 বইয়ে হলো 4 পেজ, মানে 4.5 পেজ। এখন এটুকু লিখতে গেলে আপনি 4 পেজে লিখতে পারবেন? 7 পেজ স্যার স্যার। বইয়ে 4 পেজ মানে 10 পেজ হবে স্যার। 10 পেজ হবে স্যার। না তো হবে না, এটা তো ছোট, এটা তো ছোট পেজ, ছোট পেজ। এখানে হয়তো 6 পেজ লাগবে ধরেন, এখানে আপনার হয়তো 6 পেজ লাগবে। তো এখন এখান থেকে আপনাকে একটু শর্ট করতে হবে। এখন এই যে লেখাটা ধরেন, এখন এই যে কথাগুলো বলা হলো, এই যে অনলাইনের যে আপনার সিগনিফিকেন্স এর ক্ষেত্রে যখন বলবেন, পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুইটা সাইডই বলতে হবে। তো এখন যদি এই যে কথাগুলো বলা হলো, কিন্তু সব পুরা জিনিসটা কিন্তু কভারেজ চলে আসছে, তাই না? এখানে যা যা বলা হয়েছে স্যার লেখাটা তো খুব সুন্দর হয়েছে স্যার। পুরাটাই কিন্তু আপনার এর মধ্যে চলে আসছে। বিসিএস এ যখন লিখবেন এটার কাছাকাছি লিখতে পারবেন। এটা আপনার হয়তো 1 পেজ বাড়বে, কারণ ছোট পেজ তো এখানে। এখানে দেখেন আমাদের শব্দ রেঞ্জ যদি বলেন, আমরা একটু দেখি কত শব্দ দেখেন, খুব বেশি না। এখানে এই পেজটা যদি দেখি 1 2 3 4 5 6 7টা করে শব্দ। 7টা করে শব্দ লাইন করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 না, এটা আপনার বইয়ের 1 পেজে হবে। এখানে 16 লাইন 7টা করে শব্দ। আপনারা তো 7টা করে শব্দ লেখেন, 15 লাইনে তো লেখেন, তাই লেখেন না? এখানে হচ্ছে 18 লাইন 7টা করে শব্দ। 18 লাইন হয়েছে। কাজেই আপনার থেকে মানে খুব বেশি বাড়বে না। আপনার খাতার লেখার মতোই হবে। কারণ পেজটা ছোট করে দেওয়া হয়েছে। পেজটা ফন্ট বড় করা হয়েছে এই কারণে 18 ফন্টে লেখা এটা। এটা কিন্তু 18 ফন্টে লেখা। এইজন্য এটা আপনি যদি আমাদের বইতে হয়, এটা হয়তো 2 পেজে হয়ে যাবে বইতে। এখানে শো করতেছি তো আমি 18 ফন্টে, বইতে থাকে 11 ফন্টে। হ্যাঁ? এইজন্য এই লেখাটা মোটামুটি আপনার এখানে যতটুকু লিখছি আপনার পেজে 1 পেজ। এখানে 1 পেজ মানে আপনার 1 পেজ সমানই হবে। এখানে বেশি হবে না। তাহলে এখানে যদি 4 পেজ থাকে, বিসিএস এ এতটুকু লিখতে হবে আরকি। বিসিএস এ মোটামুটি এতটুকু লিখতে হয়। ধরেন এটুকু লেখলে 4 পেজ হয়তো হলো, পুরা জিনিসটা চলে আসবে আরকি। আর এর থেকে কম লিখতে গেলে ব্যাংকের পরীক্ষায় স্পেস কম থাকে তো এখানে শর্ট করে লিখতে হবে। এখানে আপনার শর্ট করে লিখতে হবে। এখানে দেখেন আপনার কি হয়েছে, আমরা প্রথম পেজে ফরওয়ার্ডিং লেটারটা পুরোপুরি চলে আসছে। সেকেন্ড পেজে শুরু থেকে না, সেকেন্ড পেজে একটু গেছে। টাইটেলটা মাঝখানে হয়েছে। এই যেখানে দেখেন টাইটেলটা আমরা এখানে সেকেন্ড পেজে মাঝখান থেকে টাইটেলটা দিয়েছি। এখানে আপনার লেখা যেটা হবে, এখানে আপনার আরো 2-3টা লাইন বাড়বে। আপনার টাইটেলটা হয়তো আমি যেখানে কার্সর রেখেছি এখানে হবে। কারণ এখানে 2 লাইন বাড়বে আপনার লেখা। তাহলে অর্থাৎ সেকেন্ড পেজের মাঝ বরাবর হবে, অথবা সেকেন্ড পেজের 1/3 বাদ দেওয়ার পরে আপনার টাইটেলটা হবে। তাহলে আরো যদি 1.5 পেজ, তাহলে ধরেন এখানে 1.5 পেজ আর 1.5 পেজ, 3 পেজ লিখতে হবে। 3 পেজ লিখলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয় আরকি লেটার টু দ্য এডিটর। তাহলে এখানে অ্যাপিয়ার করে থাকলে এক ধরনের ফরওয়ার্ডিং লেটার হচ্ছে, আর অ্যাপিয়ার না থাকলে আরেক ধরনের। এই সেন্সটা কি ক্লিয়ার? আপনারা দেখুন তো। স্যার এই জায়গায় কি প্যারা হবে না? প্যারা একটাই থাকবে? হ্যাঁ? প্যারা? না, প্যারা তো আমরা যেটা করেছি দেখেন এখানে দ্য ওটাতে ওয়ার্ল্ড তো প্যারা অর্ডার ছিল এখান থেকে 3টা। শুরু করেছি। হ্যাঁ, এটা ফিডব্যাক তো না, সাজেশন গুলো আমরা ভিতরে দিয়ে দিচ্ছি অলরেডি। এখানে সাজেশন গুলো আসছে, প্যারা করতে পারবেন। সাজেশন গুলো এই যে আমরা এখানে দিয়ে দিই দেখেন। এখানে নলেজ সোসাইটি, দ্য রিলায়েন্স এন্ড এডুকেশন, সাজেশন গুলো এই যে এখানে আছে। হ্যাঁ, স্যার প্যারা করাটা কি আমার ইচ্ছাধীন, মানে করলে আমি করতে পারবো, বাদ দিলেও সমস্যা নাই এরকম নাকি? আপনারা যেটা করবেন সেটা হলো যখন রিডিং প্যাসেজ রিলেটেড হবে, যেহেতু এখানে আপনার ফিডব্যাক দিতে হয়, রিডিং প্যাসেজের কথাগুলো বলতে হয়, সাজেশন দিতে হয়, আবার কনক্লুশন দিতে হয়। তখন রিডিং প্যাসেজ যখন লিখবেন, রিডিং প্যাসেজ থেকে অ্যাপিয়ার যখন থাকবে, ওইখানে প্যারাটা করলে সুন্দর হয়। এখানে যে 3টা আলাদা আলাদা বিষয় তো, ওইখানে প্যারাটা করতে হয়। এখানে যখন আপনি করবেন, এখানে যে সাজেশন গুলো আছে এটা আপনি আলাদা করে দিতে পারেন প্যারা। হ্যাঁ, এটা আমরা এক প্যারাই রেখেছি, কিন্তু প্যারা করা যেতে পারে। যেমন এখানে দেখেন এই যে দ্য ওয়ার্ল্ড অর্ডার, এখান থেকে শুরু করলেন। এখান থেকে আসার পরে
however in spite of having এই যে দেখেন however এই যে এখানে আমরা যেটা করেছি এখানে আমরা একটা প্যারা করতে পারি এখানে হলো আমরা পজিটিভ সাইডটা বললাম পরে however দিয়ে এখানে একটা প্যারা করতে পারি কারণ যারা এই অনলাইন এডুকেশন ড্রব্যাকস গুলো অসুবিধাগুলো আমরা আলাদা প্যারা দিতে পারি আরো ভালো হয় এই however থেকে এখান থেকে আমরা একটা আলাদা প্যারা যদি দিয়ে দেই তাহলে নেগেটিভ সাইড গুলো মানে অনলাইন এডুকেশন কাদের কাছে পৌঁছাতে পারেনি সেটা আপনি বললেন হ্যাঁ এটা একটা প্যারা হয়ে গেল তারপরে কনক্লুশনটা এখানে দেখেন এখানে thus এই যে conclusion thus without wasting time all stakeholders in education sector should put efforts so that the limitation of online education can be minimized and reach internet infrastructure and stable internet connection along with required devices can be made available for all students দেখেন তাহলে তিনটা প্যারা আমাদের হয়ে গেল স্যার এখানে সাজেশনস গুলো 1 2 3 করব না শেয়ার করা যাবে সাজেশন গুলো আপনি 1 2 3 আকারে করতে পারবেন কারণ এখানে তো ওই যে শর্ট ফর্মে দেখাচ্ছি শর্ট ফর্ম যেহেতু স্পেস কম ব্যাংকের টাইমগুলো দেখুন তাহলে একটু চেষ্টা করেছি যেহেতু স্পেস কম এই জন্য ওটা করতে গেলে যে স্পেস কম থাকে এই জন্য এক প্যারার মধ্যে রাখেন মানে যখন আপনি ই করবেন ব্যাংকের জন্য লিখবেন তখন 1 2 3 টা না লিখে ওইটা সাজেশন গুলো প্যারার মধ্যে রাখেন স্পেস কম লাগবে আর যখন আপনি বিসিএস এর জন্য লিখবেন তখন সাজেশন গুলো আপনি 1 2 3 নিচে নিচে রোমান হরফে লিখতে পারবেন ক্লিয়ার না কারে কোনো কনফিউশন আছে বলেন কনফিউশন থাকলে বলেন স্যার এখন কোনো কনফিউশন নাই স্যার কিন্তু লিখতে গেলে হয়তো কনফিউশন তৈরি হতেও পারে যখন লিখতে যাব প্র্যাকটিস করতে গেলে বিষয়টা আরো ভালো বোঝা যাবে আর কি স্যার তাহলে দুইটা ডিফারেন্স হচ্ছে এই শুধুমাত্র উপরে লেখাটা এছাড়া তো সবই এক হ্যাঁ ফরওয়ার্ডিং লেখাটা শুধু ডিফারেন্স ফরওয়ার্ডিং লেখা ডিফারেন্স আরেকটা ডিফারেন্স হলো ওই পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে ওটাতে রিডিং প্যাসেজ দেওয়া থাকবে ওই রিডিং প্যাসেজ থেকে বিষয়গুলো আপনাকে উল্লেখ করতে হবে নিজের ভাষায় কিন্তু যখন ফরওয়ার্ড আর যেটা রিডিং প্যাসেজে প্রকাশিত হয়নি সেখানে আপনি ওই রিডিং প্যাসেজ থেকে না নিলে নিজের ভাষায় পুরোটা লেখলে কোনো অসুবিধা নেই কারণ এখানে তো রিডিং প্যাসেজ দেওয়া থাকবে না বিশেষ করে বিসিএস দেওয়া থাকবে একটা রিডিং প্যাসেজ থাকবে ওই রিলেটেড হবে এটা কিন্তু ওইখান থেকে আপনি কোনো বিষয় না নিলে কোনো অসুবিধা নাই আপনার নিজের মতো করে লিখতে পারেন ওইখান থেকে দু একটা কিছু কিছু তো অটো চলে আসবে আর যখন ব্যাংকের পরীক্ষা হয় তখন তার রিডিং প্যাসেজ থাকবে না তখন সম্পূর্ণটাই নিজের মতো করে লিখতে হবে স্যার ইডিয়মস এন্ড ফ্রেজ তো কয়েকটা দেওয়া যাবে নাকি যেহেতু 300 শব্দ লেখা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইডিয়মস এন্ড ফ্রেজ ইউজ করতে পারবেন ইডিয়মস এন্ড ফ্রেজ অবশ্যই ইউজ করতে পারবেন স্যার বলেন আমরা যখন বাক্যকে সুন্দর করার জন্য ইডিয়মস ফ্রেজ মানে মেমোরাইজ করি সেটা মানে কি পরিমাণ ইডিয়মস ফ্রেজ মেমোরাইজ করলে এটা মোটামুটি ইনাফ 1000 বা আরো কম বেশি আমাদের বইতে 700 প্লাস আছে হ্যাঁ আমাদের হাউ টু লার্ন রিডিং 700 প্লাস 700 এটি করলেই ওগুলো আমি পড়েছি স্যার মোটামুটি হ্যাঁ এটাই পড়েন এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করেন ইউজ কিছু কিছু ইউজ করবেন আপনি মোটামুটি লেখায় ধরেন 100-150 ইডিয়ম যদি ইউজ করতে পারেন তাহলে অনেক সুন্দর হয় মানে এটা প্রয়োগ করতে পারে খুব কম যে 200 ইডিয়মস এন্ড ফ্রেজ লেখার সময় ইউজ করতে পারেন 700 মধ্যে থেকে সেটা অনেক ভালো স্যার আগে তো প্রয়োগ করতাম না এখন তো চেষ্টা করব যে কিভাবে প্রয়োগ করা যায় ইডিয়মস এন্ড ফ্রেজটা লেখা একটু আনবার চেষ্টা করেন লেখাটা অনেক সুন্দর হবে হ্যাঁ বলেন আর কোনো কুইজ আছে কিনা তাহলে এখন দেখেন এই যে অনলাইন এডুকেশন এখন এই লেখাটা ধরেন এই লেখাটা একজনে এটা আপনার ধরেন 4 পেজ হলো 4 পেজ না 3.5 পেজ 4 পেজে হলো একজন 4 পেজে লিখলো আর আপনি 2 পেজে লিখলেন এখন আমাকে বলেন তো আপনি 2 পেজে লিখলে এত সুন্দর লেখা কি আনতে পারবেন না স্যার সম্ভব হবে না কোনোদিন সম্ভব হবে না আপনি 2 পেজ লিখলে তখন 50% নাম্বার পাবেন 50 থেকে 55% নাম্বার কারণ কভার হবে না পুরোটা সর্বোচ্চ 60% পেতে পারেন কিন্তু এরকম লিখলে কিন্তু আপনি 90% নাম্বার পাবেন মানে মিনিমাম 80% নাম্বার পাবেন এই মানে লেখাটা যদি আপনি আনতে পারেন তো মিনিমাম 80% নাম্বার পাবেন আর 2 পেজে লিখলে 55 থেকে 60 হ্যাঁ 2 পেজে অনেক সুন্দর করে লিখে 60% হয়তো 65% পর্যন্ত পেতে পারেন তার উপরে যাওয়া যাবে না কারণ অনেক তথ্য আপনি আনতে পারবেন না তথ্য বহুল হবে না হয়তো আপনার ইংরেজি লেখার ডেপথটা বোঝা যাবে কিন্তু তথ্য বহুল হবে না
এই হলো মোটামুটি আমাদের লেটার টু দ্য। এখন তাহলে আমাদের এখন আমরা রিডিং প্যাসেজ আগামী সপ্তাহ থেকে শুরু করতে পারবো, কারণ আমাদের সবগুলা বিষয় শেষ হয়েছে। শুধু আপনারা বলছিলেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা ক্লাস, আমরা এটা একটা ক্লাস রাখবার চেষ্টা করব। আর মোটামুটি আগামী সপ্তাহ থেকে আমরা রিডিং প্যাসেজে যাব। তো রিডিং প্যাসেজে দিয়ে টোটাল প্র্যাকটিসে যাব, যে আসলে কোথায় বুঝতে আমাদের অসুবিধা, কোথায় কি, সেটা আগামী ক্লাস আমরা শুরু করব। আজকে আর নতুন কিছু পড়বো না। আর কারো কোনো কোয়েরি থাকলে বলেন। স্যার আজকে কি অনুবাদ পড়া হবে নাকি না? না, আজকে আর অনুবাদ অনেক কথা বলছি তো। তাহলে একটা